ওকে। তো আমার কাছে হচ্ছে লার্নার্স এর যে অ্যাডভান্সড ব্যাংক ফোকাস রাইটিং বইটা আছে সেটা আমি বের করেছি। তো এই বইটা থেকে আমি সিনিয়র অফিসারের আগে কিছুদিন পড়াশোনা করেছিলাম। আপনারা বারবার বইয়ের কথা জিজ্ঞেস করেন যে রিটেনের জন্য কি বই পড়বো না পড়বো। তো কম্বাইন্ড একটা ব্যাংক রিটেনের বই যে কোনোটা আপনারা নেবেন। যে কোনো একটা ভালো রিটেনের বই এইটাই নিতে হবে এমন না, তো আপনি যে কোনো একটা নিতে পারেন। যে কোনো একটা রিটেনের বই যেটার মধ্যে হচ্ছে সবগুলা সাবজেক্ট আছে এই ধরনের একটা বই আপনারা নেবেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখেন, আমরা সূচিপত্রটা প্রথমে একটু দেখি, মানে এই বইটার মধ্যে কি কি আছে সেটা একটু আমরা দেখি, এখান থেকে তারপরে অন্য জায়গায় কথা বলবো। তো এখানে হচ্ছে দেখেন, প্রথমে আছে, মানে এই বইটাতে প্রথমেই আছে হচ্ছে ব্যাংকিং টার্ম, যেটা হচ্ছে আপনাদের এখন সব থেকে বেশি চিন্তার বিষয়। ব্যাংকিং টার্ম কোথা থেকে পড়বেন? তো এরকম একটা বই যখন আপনারা কিনবেন, এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে ব্যাংকিং টার্মস গুলো পেয়ে যাবেন, পড়তে পারবেন। এরপর আছে হচ্ছে অনুবাদ। অনুবাদও আপনাদের হচ্ছে ব্যাংকের রিটেনে আসে, আপনারা জানেন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা অনুবাদ আসে। তো আমরা এখান থেকে হচ্ছে অনুবাদ বা হচ্ছে এসেতে আপনারা বা ফোকাস রাইটিং এ আপনারা যে ধরনের শব্দ বা অর্নামেন্ট ব্যবহার করতে পারেন সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আমি বইয়ের ভিতরে একটু পরে যাব, জাস্ট এখানে কি কি আছে সেটা আপনাদেরকে আমি হচ্ছে আগে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপর দেখেন, এখানে হচ্ছে ফোকাস রাইটিং আছে, যেটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি কথা বলেন যে ফোকাস কোথা থেকে পড়বো। এরকম একটা বই আপনারা কিনে নিবেন কম্বাইন্ড সবগুলো সাবজেক্টে। তো এখান থেকে আমরা কিন্তু ফোকাস রাইটিংটা পেয়ে যাব তাহলে। তো আমরা একটু হচ্ছে তো আমরা হচ্ছে এবার একটু বইটার ভিতরের দিকে যাই। এখানে দেখেন অনেকগুলো ফোকাস রাইটিং দেয়া আছে, এতগুলো ফোকাস আপনাকে পড়তে হবে তা না। সবচেয়ে মজার বিষয় হইতেছে যে এইখানে আপনারা ফোকাসের দেখেন বাংলা এবং ইংলিশ একসাথে পাচ্ছেন। আপনারা বাংলা ফোকাসটাও পড়বেন আবার ইংলিশ ফোকাসটাও পড়বেন। প্রতিদিন যদি আপনি একটা করে বাংলা ফোকাস এবং ইংলিশ ফোকাস পড়েন এবং সেখান থেকে নোট ডাউন করতে থাকেন, তাহলে হচ্ছে আপনার মানে একই জিনিসের বাংলা ইংলিশ যখন আপনি পড়বেন তখন আপনার অনুবাদটা কিন্তু এখান থেকে সলিড হয়ে যাবে। তো এখানে দেখেন অনেকগুলা দেয়া আছে, সব আপনাকে পড়তে হবে এমন না। আপনি স্মার্ট ওয়েতে আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তারপর হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আপনারা তারপরে কোনটা কোনটা পড়তে হবে সেটা আপনারা নিজেরা আর কি বুঝে নেবেন। এই যে অনেকগুলা ফোকাস, এত ফোকাস আপনাদেরকে পড়তে হবে না, অবশ্যই সেটাই পড়বেন যেটা আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করে মনে হবে যে এটা বেটার হয় সেটা। তো দেখেন, এরপরে হচ্ছে আমাদের এখানে আর্গুমেন্টস আছে। আর্গুমেন্টস অনেকগুলা দেয়া আছে, একই কথা যে আপনারা বিগত সালের প্রশ্ন দেখে নির্বাচন করবেন যে আর্গুমেন্টস কোনটা আপনাকে পড়তে হবে কোনটা পড়তে হবে না। ওকে, এবার আসেন হচ্ছে ম্যাথ। এখানে হচ্ছে সিনিয়র অফিসারের আগে এই বইটা আমি হচ্ছে পড়েছিলাম কিছুদিন, আপনাদেরকে বলেছি। এখানে সিনিয়র অফিসার, এখানে হচ্ছে সিনিয়র অফিসার যেটা 23 সাল ভিত্তিক, সেটার জন্য 200টা ম্যাথ এখানে দেয়া ছিল। ঠিক আছে, এটা এফবিএস এর ম্যাথ দেওয়া ছিল, তার মানে এটা না যে আপনার অন্য জায়গার ম্যাথ এটা কাজে লাগবে না, অবশ্যই কাজে লাগবে। এখান থেকে ম্যাথ গুলো যদি আপনি করেন অবশ্যই আপনার সব জায়গায় কাজে লাগবে। তো এটা হচ্ছে সেই ধরনের একটা আর কি 200টা ম্যাথ এখানে দেয়া আছে। একবার করে চোখ বুলাই গেলেও এই 200টা ম্যাথ দেখতে খুব বেশি সময় লাগবে না, এবং আপনার ম্যাথের যে রিটেন প্রিপারেশন সেটা এখান থেকে সলিড হয়ে যাবে। এরপর কম্প্রিহেনশন আছে, যেটাকে আমরা প্যাসেজ বলি। প্যাসেজের থেকে এখানে যা যা কোয়েশ্চেন দেওয়া আছে আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন, এবার আমরা বইয়ের ভিতরে আসছি। এই বইটাতে নাই হচ্ছে জিকে। তো জিকের জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে জিকের জন্য আপনারা হচ্ছে আদালস জিকে পড়তে পারেন। মানে সিনিয়র অফিসারে তো এখন জিকেটা অত বেশি আসে না, 10 মার্কসের আসে। তো এই বইটা যেহেতু পুরনো, সিনিয়র অফিসারের নিউ সিলেবাসের সাথে এটা পুরোপুরি মিলবে না, তবে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের সিলেবাসের সাথে এটা হচ্ছে মিলবে। তো বাকি আছে শুধু জিকে। জিকের জন্য আপনারা আদালস জিকে পড়তে পারেন বা অন্যান্য বিভিন্ন হচ্ছে প্রকাশনীর বই। আর রিটেনের যেটা আমি বললাম যে শুধু এই বইটাই আপনাকে পড়তে হবে এমন না, এই বই ছাড়াও বাজারে অনেক বই আছে যেটা হচ্ছে আপনার জিকে সহ পুরোপুরি আপনার সবগুলো সাবজেক্ট কভার করে, সেরকম একটা বইও আমি আপনাদেরকে সামনে দেখাবো। তো আপাতত এই বইটার মধ্যে আমরা জিকে পার্টটা দেখলাম না, তো জিকে পার্টটা আপনাকে আলাদা অন্য জায়গা থেকে পড়তে হবে যদি এই বইটা কেউ পড়েন। আর নিউ ভার্সনে যখন বের হবে, এটা যখন নিউ এডিশনে বের হবে তখন হচ্ছে আপনারা দেখতে পারেন যে এর মধ্যে জিকেটা অ্যাড করা আছে কিনা। তো দেখেন, এখানে আমি বলেছিলাম প্রথমেই আমাদের ব্যাংকিং টার্ম গুলো আছে, যে টার্ম গুলো নিয়ে আপনারা বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে চিন্তা করেন। তো ব্যাংকিং টার্ম এখানে দেখেন কি সুন্দরভাবে সবগুলা দেয়া আছে। এখানে এই যে ব্যাংকিং টার্ম গুলো আপনারা যদি পড়তে শুরু করেন, এখান থেকে প্রত্যেকটার জাস্ট এব্রিভিয়েশন গুলো পড়ে যাবেন। সব পড়তে হবে না, শুধু মানে এখানে যেমন অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই, আপনি জাস্ট এব্রিভিয়েশনটা পড়বেন যে কোনটাকে কি বলে। এখান থেকে আপনার রিটেনে সরাসরি সিনিয়র অফিসারের যে প্রশ্নগুলা এর আগে আসছে সেগুলো হচ্ছে, সিনিয়র অফিসারের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমার এখান থেকে অনেকগুলাই আমি দেখেছি যে কমন এসেছে।
তো তো আপনারা হচ্ছে এখান থেকে কমন যেহেতু এসেছে, সেহেতু আপনারা এখান থেকে যদি পড়েন তাহলে আপনারা মানে মোটামুটি আপনাদের জন্য কভার হয়ে যাবে। ব্যাংকিং টার্মস এখানে অনেক দেয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক 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 ব্যাংকিং টার্মস। সব আপনাকে পড়তে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন প্রশ্ন টশ্ন অ্যানালাইসিস করলে যে কোনগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পড়বেন। তো এখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাই। আপনারা জাস্ট বইয়ের কথা বারবার করে জিজ্ঞেস করেন, রিটেনের বই রিটেনের বই, তো আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। আমি আলাদা আলাদা করে সব বই আমি নিজেও কখনো পড়ি নাই। এই বইটা আমি জাস্ট একটু দেখেছিলাম, এমন না যে আপনাকে বই থেকে সবকিছু পড়তে হবে। আপনি বই থেকে সবকিছু পড়বেন না। ওকে, এখানে দেখেন অর্নামেন্ট। অর্নামেন্ট অনেকেই বুঝতে পারছেন না হয়তো যে মানে প্রথমে যখন সূচিপত্র থেকে আমি বললাম যে ব্যাংকিং অর্নামেন্ট ব্যাংকিং এর জন্য না, প্রথমে যখন আমি বললাম যে এসে বা ফোকাস রাইটিং এর জন্য এখানে অর্নামেন্ট হচ্ছে দেয়া থাকবে, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেননি যে সেটা কি মিন করছে। তো এখানে দেখেন অর্নামেন্ট বলতে এমন এমন সব শব্দ যেগুলো আপনি ব্যবহার করলে আপনার রাইটিংটা একটু রিচ হয়। যেমন ঘাটতি বাজেট বা ডেফিসিট বাজেট, ঠিক আছে। এখানে হচ্ছে ইকোনমিক জোন, তারপর হচ্ছে ট্রানজাকশনাল, এখানে কোথায়, এখানে হচ্ছে ট্রানজিশনাল ফ্লো, তারপরে হচ্ছে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট। এই শব্দগুলো যখন আপনি আপনার ফোকাসের মধ্যে ব্যবহার করবেন তখন আপনার ফোকাসটা অনেক বেশি রিচ হবে। তো এগুলো আপনারা বাংলা ফোকাসে এই বাংলাগুলোকে ব্যবহার করবেন, আর ইংলিশ ফোকাসে হচ্ছে ইংলিশ গুলাকে ব্যবহার করবেন। তাহলে আপনাদের লেখাটা অনেক বেশি রিচ হবে, এগুলারে অর্নামেন্ট বলে আর কি। তো যেটাই হোক, এখানে অনেক অনেক অর্নামেন্ট দেওয়া আছে। আপনারা এই ধরনের বইগুলাতে সব একই রকম পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটা বই নিয়ে সেখান থেকে একটু দেখবেন যে কি কি আমার লিখলে আর কি ভালো হয়, আমার লেখাটা উন্নত হয়, মানে টিচারের ভালো লাগবে, সেই ধরনের জিনিসগুলো এখান থেকে আপনারা দেখবেন। এই যে সুন্দর সুন্দর শব্দ এখানে দেয়া আছে, স্যাংশন, তারপর হচ্ছে ব্যাংক্রাপসি, এগুলা হচ্ছে আপনারা আপনাদের লেখায় ব্যবহার করতে পারবেন। তারপর লোন, লোন স্যাংশন, তারপরে যে বিভিন্ন ধরনের ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, রুরাল ব্যাংকিং, এই ধরনের শব্দ আপনারা আপনাদের লেখার মধ্যে ব্যবহার করবেন। এখানে ট্রেড রিলেটেড দেয়া আছে, ফ্রি ট্রেড, গ্লোবাল ট্রেড, ওয়ার্ল্ড ট্রেড, মানে সুন্দর সুন্দর অর্নামেন্ট। এগুলো লিখলে স্যাররা খুশি হয়, এই জন্য এগুলো এখানে দেয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের লেখার মধ্যে এগুলো ব্যবহার করবেন। তো যাই হোক, এগুলো আমরা দেখলাম রিটার্নের বইগুলা। মানে আমি জানি না আপনারা মানে আমার কাছে বারবার করে কেন জিজ্ঞেস করেন যে রিটার্নের বই কোথা থেকে পাবো, কিভাবে পড়বো। বাজারে অনেক বই আছে, বিভিন্ন প্রকাশনের বই আছে। তো সব সব প্রকাশনের বইয়ের মধ্যে আসলে সিমিলারিটিস বেশি, কিছু কিছু হয়তো আলাদা থাকে। বাট আমার কাছে বই খাতা, আমি দোকানে গিয়ে দেখেছিলাম, বই আমার কেনা হয়নি বেশি একটা। আমি শুধু একটা জব সলিউশন নিয়ে চলে আসছিলাম, রিটেন জব সলিউশন প্লাস হচ্ছে মানে ওইটা হচ্ছে সবকিছু একসাথে ছিল, প্রিলি প্লাস রিটেনে একটা জব সলিউশন, আবার অধ্যায় ভিত্তিক লেখাও আছে ওখানে। তো ওই একটা কিনে নিয়ে আমি চলে আসছি, আর তার সাথে আমার এই পিডিএফ ছিল কিছু, সেগুলো আমি পড়েছি। তো এখানে ফোকাস রাইটিং শুরু হয়েছে, দেখেন ফোকাস গুলো অনেক সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা বললাম যে এমন না যে আপনাকে এই টাইপ হুবহু লিখতে হবে, আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন যে এই যে হচ্ছে জলবায়ু সম্মেলন নিয়ে ওরা কি লিখেছে, আমি এভাবে লিখার চেষ্টা করব, আমাকে সবকিছু লিখতে হবে না। পয়েন্ট গুলা দেখেন এখানে, কি পয়েন্ট আছে, এই যে বৈশিষ্ট্য দিয়েছে, বা হচ্ছে বৈশ্বিক বৈশিষ্ট্য, বৈশ্বিক প্রেক্ষাপট, মানে COP30 প্রয়োজনীয়তাটা কি সেটা এখানে দেখিয়েছে। জলবায়ুর বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে এটার বাস্তবতা, মূল প্রত্যাশা, এগুলো এখানে লিখেছে। ওনারা যা লিখেছে সব আপনাকে লিখতে হবে তা না, কিন্তু আপনি এভাবেই লিখবেন। আর এই যে 1 2 3 4 যেটা দেওয়া আছে, এগুলো না লিখে আমরা হচ্ছে এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো। 1 2 3 4 ওনারা যেভাবে দিয়েছে আমরা অ্যারো চিহ্ন দিব, পরেরটায় হয়তো এভাবে গোল গোল দিব। মানে আলাদা আলাদা এখানে আমরা ডিজাইনই বলি, ডিজাইন গুলো আলাদা আলাদা রাখবো যাতে দেখতে সুন্দর হয়। কোথাও কোথাও আপনারা এই যে এই ধরনের চিহ্ন ব্যবহার করতে পারেন, আবার অনেকে এই যে এই ধরনের চিহ্ন ব্যবহার করেন, এখানে লিখি। এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে এভাবে এভাবে দিয়ে যাবেন। তো এইটা হচ্ছে আপনার মানে লেখার যে কোয়ালিটি, বা আপনার যে আহ, যে স্যার আপনার খাতাটা দেখবে তার কাছে এটা ভালো লাগবে। তো এই যে এখান থেকে আপনারা ফোকাসের জাস্ট আইডিয়া নেবেন। এখন দেখেন একই ফোকাস, একই ফোকাস হচ্ছে আপনারা যদি ফোকাস রাইটিং এর ভিতরে এরকম দু একটা কথাও দিতে পারেন। মনে করেন একটা ডাটা আপনি দিয়েছেন বা তথ্য দিয়েছেন, বা কতগুলো তথ্য দেওয়ার পরে আপনি যদি একটা জায়গায় ব্র্যাকেট দিয়ে বা আপনি যদি এভাবে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেন যে তথ্যসূত্র হচ্ছে BDnews24.com বা যে কোনো একটা কিছু,
বা এই যে ইউএনএফসিসিসি, এটার যদি মানে একটা রেফারেন্স দিয়ে দেন, সেগুলো আরো দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। এবার একই ফোকাস ইংলিশে আছে, আপনি যদি বাংলা নোট করেন তারপর ইংলিশ নোটও করে ফেলেন, তাহলে একই জিনিস দুইটা ভাষায় লিখলে আপনার ট্রান্সলেশন আলাদা করে আর করতে হবে না। ঠিক আছে, তো ফোকাস রাইটিংটা আমরা এইভাবে পড়বো, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে ওপেন করলাম। তো রিটেনের হচ্ছে আমাদের ম্যাথের দিকে আমরা একটু যাব। ম্যাথ কোথায় ছিল? ম্যাথের সূচিপত্রটা আমরা একটু দেখে আসবো। এই যে ম্যাথ হচ্ছে গিয়া 182 পেজ, আমরা একটু ম্যাথের দিকে যাই। দেখি 182 পেজের দিকে আমরা ম্যাথ কি আছে। আমি সবকিছু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বই আপনারা আলাদা আলাদা করে বই যদি না কিনেন, যদি হচ্ছে আহ মানে একটা বইতেই আপনারা সবকিছু পেয়ে যান, আপনাকে আমি বারবার করে আমি একটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যে ব্যাংকের রিটেনে আপনি হুবহু কোনো কিছু করে ভালো করতে পারবেন না। আপনাকে হচ্ছে আপনার নিজের আইডিয়াটা ব্যবহার করতে হবে। নিজের আইডিয়াটা ব্যবহার করবেন আপনি। আপনার ফোকাস রাইটিং বলেন বা আর্গুমেন্ট রাইটিং বলেন বা প্যাসেজ বলেন, যে কোনো কিছুতে আপনি হচ্ছে আপনার নিজের আইডিয়া ব্যবহার করে যদি লিখতে পারেন, সেটা ইউনিক হবে এবং স্যাররা এটা পছন্দ করে। তবে একটা কথা, যে আপনারা এইখান থেকে শুধুমাত্র ডাটাগুলা কালেক্ট করবেন, এবং ডাটা আবার এমন দিবেন না যে একদম আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, মনে করেন ডাটা আপনি কেমন দিতে পারেন? ডাটা হচ্ছে যদি দেন, একটু যাতে সঠিক বা সঠিকের কাছাকাছি হয় সেরকম দেওয়ার চেষ্টা করবেন। ডাটা না দেন, না দিলে না দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধরেন মূল্যস্ফীতির জায়গায় আপনি যদি ধরেন, মূল্যস্ফীতি সাধারণত কত থাকে, 6 থাকে, 6.5% থাকে, এরকম মূল্যস্ফীতির জায়গায় আপনি যদি ধরেন 15 বসায় দিলেন, 15%, তাইলে তো হলো না। মূল্যস্ফীতি নিয়ে হোক বা যেটাই হোক, আপনি যদি একটা মোটামুটি মানের ভিতরে থাকেন, বা রিজার্ভের ক্ষেত্রে আপনি যদি ধরেন, আমাদের রিজার্ভ কেমন থাকে, আমাদের হাইয়েস্ট রিজার্ভ ছিল মনে হয় 33 বিলিয়ন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 33 বিলিয়ন রিজার্ভ মনে হয় হয়েছিল, যতদূর মনে পড়ে। তা আপনি রিজার্ভে সেখানে এর কাছাকাছি কিছু একটা মান লিখলে তাও চলে। আপনি যদি সেখানে 70-80 লিখে দেন, তাহলে তাহলে সমস্যা। এই ধরনের ডাটা আপনার না দেয়া ভালো। যদি আপনি দিতে চান, একটু সঠিকের কাছাকাছি দিবেন, আর যদি না দিতে চান তাহলে ভালো, ডাটা ছাড়াও লেখা যায়, অন্যভাবে লেখা যায়। আপনারা হচ্ছে ফোকাস রাইটিং এর মধ্যে আমি যেটা আপনাদেরকে আগে একদিন দেখিয়েছি, যে বিভিন্ন ডায়াগ্রাম দিতে পারেন, গ্রাফ দিতে পারেন, চার্ট দিতে পারেন, বা ডাটা সরাসরি লিখলে একটু সঠিক লেখার চেষ্টা করবেন। তো এখানে দেখেন ম্যাথ গুলোও দেওয়া আছে, আমি একটা বইয়ের মধ্যে সবকিছু আছে বলে এইভাবে আপনাদেরকে দেখাতে পারছি। আমি আলাদা আলাদা করে বই পড়িও নেই, আমি জানিও না। আচ্ছা, এখানেও হচ্ছে ম্যাথ হচ্ছে আপনার বাংলাতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে, খুবই ভালো কথা। বাংলাতে আপনাদের দেখার দরকার নেই, ইংলিশটাই দেখবেন, কারণ বাংলা তো আপনি পড়ে বুঝতে পারবেন, ইংলিশ পড়ে বুঝে যায় না বলেই আমাদের এই ব্যবস্থা। এখানে দেখেন প্রত্যেকটা ম্যাথ কি সুন্দর এখানে সাজানো গুছানো আছে। এইখানে ওরা সাজেশন হিসেবে দিয়েছে, ওনারা 200টা ম্যাথ দিয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো সিনিয়র অফিসারের পরীক্ষায় আসার মতো। তো সেখান থেকে আমি হচ্ছে, যখন সিনিয়র অফিসার পরীক্ষা আমি দিয়েছি, 23 সাল বেসড এর বই এটা, তো তখন আমি দেখে গিয়েছিলাম এইগুলাই, আমি পিডিএফই দেখে গিয়েছিলাম, আমি কোনো হার্ড কপি দেখে যাইনি। তো এখানে দেখেন ম্যাথ গুলা, ইংলিশে যে ম্যাথ গুলো দেওয়া আছে এগুলাই শুধু আমরা পড়বো এখান থেকে, নাথিং এলস। তো সেটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, মানে প্রত্যেকটা আপনার প্রিপারেশন যখন নেবেন, প্রিলি কিংবা রিটেন, আপনাকে গোছানো প্রিপারেশন নিতে হবে। তো আপনি 14টা বই পড়ে কিছুই মনে রাখতে পারবেন না, তার থেকে ভালো আপনি একটা জিনিস দেখেন, একটা রিসোর্স দেখেন, কিন্তু সুন্দরভাবে সেটা বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন ইংলিশ, ইংলিশ গুলা যে সলিউশন দেওয়া আছে সেগুলোই আপনারা দেখে যাবেন। আর অনেক সময় সিলেবাসেই বলে দেয় যে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বাংলা হবে, ম্যাথ কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ, তো সে তখন সেটাই করবেন। তবে বাংলা কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয়, আপনাদের মধ্যে অনেকের, আমারও মাঝে মাঝে এটা সমস্যা হইতো, যে আপনারা 4K এভাবে 4 লিখেন, মানে বাংলা হোক বা ইংলিশ হোক, আপনি তো জিনিসটা দেখে শুনে লিখতে হবে। আপনি যদি ইংলিশে লেখেন 8, ইংলিশে 8 লিখলে সেটা এরকম হয়। এখন ইংলিশে যদি 4 বলা থাকে, আসলে আপনি আপনার ক্যালকুলেশন করার সময় আপনি 4-এর জায়গায় যদি এটা লিখেন তাহলে হলো না। আবার যদি ধরেন 8 না লিখে, বাংলার সময় 8 না লিখে আপনি যদি এরকম লিখে ফেলেন, তো বাংলার মধ্যে তো এটা 4 মনে হয়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর ইংলিশে, মানে আমার যেহেতু ইংলিশে ম্যাথ করার প্র্যাকটিস ছিল, আমি বাংলাতে খুব একটা পারতাম না, তো আমার যেটা সমস্যা হয়ে যাইতো, ধরি টরি এসব না লিখে আমি লেট লিখে ফেলতাম, তারপরে হচ্ছে দেন লিখে ফেলতাম, এরকম লিখে ফেলতাম। এটা একটু প্রবলেম হয়, আপনারা পুরো বাংলায় করবেন, নাই আপনারা পুরো ইংলিশে করবেন, কিছু একটা এমন ভাবে মাঝামাঝি পর্যায়ে বাংলা ইংলিশ মিলায় যদি করেন, সেই ক্ষেত্রে স্যারটা মনে হয় একটু বিরক্ত হয়। তো সেটা না করে আপনি হচ্ছে আপনার আহ মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে করার চেষ্টা করবেন। তো এই তো ম্যাথ গুলা,
ম্যাথ আমি এখান থেকে সব দেখতে পারিনি, আমার সময় আমি সব দেখতে পারিনি, আমি জাস্ট মানে এভাবে চোখ বুলাই যাইতাম, যেটা যেটা মনে হতো যে পারবো না একটু দেখে নিতাম সূত্র টুত্র। সূত্রগুলো দেখা আসলে অনেক জরুরি। তো বইটার আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি একটু সামনে কি আছে। আর্গুমেন্ট রাইটিং না, এখানে হচ্ছে কম্প্রিহেনশন। আর্গুমেন্ট মনে হয় আমরা সামনে রেখে আসছি। তো এখানে দেখেন কম্প্রিহেনশন কিরকম থাকে, আপনাকে যে কম্প্রিহেনশন অনেক অনেক পড়ে যেতে হবে এমন না, কম্প্রিহেনশন লেখার কয়েকটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো কম্প্রিহেনশন এখানে দেখেন প্রথম একটা কম্প্রিহেনশন আমরা পেয়েছি, এখানে কি কি থাকে, এখানে একটা প্যাসেজ থাকে, সুন্দর একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে আমাকে এই প্রশ্নগুলোর হচ্ছে অ্যান্সার করতে হয়। তো আপনাদের মধ্যে যেটা একটা টেন্ডেন্সি যে এই প্যাসেজটা প্রথমে পড়ে ফেলেন আপনারা, আমি অনেককে দেখেছি যে এই প্যাসেজটা হচ্ছে প্রথমে পুরো পড়তে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই কি সম্ভব একটা 2 ঘন্টার পরীক্ষায় আপনি পুরো এত বড় একটা প্যাসেজ পড়তে শুরু করবেন? কখনোই সেটা করবেন না আপনারা। আপনারা শুরু করবেন হচ্ছে প্রশ্ন দিয়ে, এই প্রশ্নগুলো আপনারা আগে পড়বেন। হ্যাঁ, 5টা প্রশ্ন পড়লে, 5টা না 6টা, 6টা প্রশ্ন পড়লে আপনাদের মোটামুটি হচ্ছে মানে আপনি যদি নিচের গুলা নাও পড়েন, এই 5টা কোয়েশ্চেন ধরেন আপনারা হচ্ছে পড়লেন, পড়ার পরে আপনার একটা আইডিয়া হবে যে আমাকে কি কি জিনিস আসলে আইডেন্টিফাই করতে বলছে। এবার কোয়েশ্চেনের মধ্যে থেকে কিওয়ার্ডস গুলো আপনারা বাছাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে হোয়াট চ্যালেঞ্জেস, এখানে চ্যালেঞ্জটা কিসের জন্য চাইছে, এই যে কি সোলার পাওয়ার, তারপরে হচ্ছে মানে এই এই ধরনের এই কিওয়ার্ডস গুলো আপনারা দাগ দিবেন প্রশ্নের মধ্যে। দেওয়ার পরে আবার এখানে দেখেন হুইচ অর্গানাইজেশনস, এটাই তো আমার কিওয়ার্ডস, ঠিক আছে? এই যে স্টাডি অন ল্যান্ড অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে আমার কিওয়ার্ডস। এইভাবে করে কিওয়ার্ডস গুলো আমরা দাগাবো কোয়েশ্চেনের মধ্যে। এইবার হচ্ছে আমি প্যাসেজের চোখ বুলাইতে শুরু করব, প্যাসেজ আমি পুরো পড়ে বাংলা তর্জমা করতে যাব না, প্যাসেজের মধ্যে চোখ বুলাবো আর প্যাসেজের মধ্যে এই ওয়ার্ড গুলো যেখানে যেখানে আমি দেখবো সেখানে সেখানে দাগ দিতে থাকবো। যেখানে যেখানে এই কিওয়ার্ডস গুলো আমি পাবো সেখানে সেখানে আমি কলম দিয়ে দাগ দিতে থাকবো। দাগ দিলে আমার তারপরে হচ্ছে অ্যান্সারটা সাজাতে সুবিধা হবে, আমি এভাবে তাড়াতাড়ি করে করতে পারবো। ঠিক আছে, প্রশ্নগুলো আগে পড়বো, কিওয়ার্ডস দাগাবো, এবার প্যাসেজের মধ্যে চোখ গুলায় চলে যাবো, জাস্ট কিওয়ার্ডস গুলা দাগ দিব। দেওয়ার পর এবার সাজায় লেখার পালা। যখন সাজায় লিখতে যাব তখন আমি হুবহু প্যাসেজ ধরে তুলে দিব না। ম্যাক্সিমাম মানুষ প্যাসেজে কম নাম্বার পায় হচ্ছে হুবহু তুলে দেয়, হুবহু প্যাসেজে যা লেখা আছে এখানে তাই তুলে দেয়। মোটেও না, আপনি যদি হুবহু তুলতে চান তাহলে লাইনটা যেরকম আছে সেটাকে একটু চেঞ্জ করে লিখবেন। সিম্পল যে সেন্টেন্স গুলো আছে ওগুলাকে ভেঙে আপনি কমপ্লেক্সে লিখবেন, ঠিক আছে? মানে বড় বড় করবেন সেন্টেন্স গুলাকে, সিম্পল কথাকে একটু ঘুরাই ফিরাই লিখবেন। আবার দু একটা কথা নিজে থেকে লিখবেন। কখনোই একটা প্যাসেজের অ্যান্সার করার সময় আপনি যদি প্যাসেজে যা আছে তাই দিয়ে একটা লাইন শুরু করেন, স্যার আর ওই লাইন পড়বেও না, সে বুঝবে যে আপনি পুরো প্যাসেজ ধরে তুলে কপি করে দিচ্ছেন। আপনি শুরুই করবেন একটা অন্য কিছু দিয়ে বা অন্য লাইন দিয়ে, প্যাসেজের মাঝখানে যে লাইনটাতে আমার অ্যান্সার আছে তার এক লাইন আগে কিংবা তার এক লাইন পরে যে লাইনটা আছে সেগুলা থেকে আমরা প্রথম শুরু করার যে স্ট্রাকচার সেটা নিব। ঠিক আছে, একটা লাইন যেটা আছে আমার দরকার তার আগে পরের লাইনগুলো তো ওর সাথে কানেক্টেড থাকে, সেগুলা হচ্ছে আমরা প্রথমে শুরু করার জন্য নিব, যাতে স্যার বুঝতে না পারে যে আমি আসলে কপি করতেছি এখান থেকে। ঠিক আছে, যদিও প্যাসেজের মধ্যে থেকে আপনাকে লেখার কথা, কিন্তু কপি করলে আসলে সেটা দেখতেও খুবই খারাপ লাগে। তো এইভাবে আমরা প্রত্যেকটা, এখানেও দেখেন কোয়েশ্চেন দেওয়া আছে, সবগুলো কোয়েশ্চেন আমরা পড়বো, মানে যেটাই আসুক। এত প্রশ্ন তো আর থাকবে না, থাকবে হয়তো 5টা প্রশ্নই। তো 5টা প্রশ্ন আমরা পড়ে কিওয়ার্ডস গুলো দাগ দিব প্যাসেজের মধ্যে থেকে, তারপর হচ্ছে আমরা প্যাসেজটার দিকে চোখ বুলাবো। তারপর হচ্ছে প্যাসেজের দিকে আমরা চোখ বুলাবো এবং হচ্ছে পরবর্তী ইয়াতে চলে যাব। ওকে, তারপর হলো আমরা প্যাসেজের দিকে চোখ বুলাবো এবং অ্যান্সার গুলো করতে শুরু করব। এখানে হচ্ছে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন গুলো এটা হচ্ছে আপনাকে করতে দেয়া আছে, আপনারা একটু সেইভাবেই হচ্ছে করার চেষ্টা করবেন। এখানে একটা কোয়েশ্চেনের মতো মডেলের মতো দেয়া আছে, আপনারা এই ধরনের বইয়ের লাস্টে যে মডেল টেস্টের মতো পাবেন সেগুলো নিজেরা দিয়ে ফেলার চেষ্টা করবেন। এখানে ট্রান্সলেশন এটা আপনি আপনার নিজের মতো করে করার চেষ্টা করবেন যে আপনি পারেন কিনা। বললাম যে ইংলিশ আর বাংলা ফোকাস একসাথে পড়তে থাকলে আপনাদের ট্রান্সলেশন পার্টটা ইজি হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে প্র্যাকটিস করতে থাকবো। এখানে একটা ফোকাস লিখতে বলেছে সবুজ অর্থনীতি ও বাংলাদেশের প্রেক্ষাপটের উপরে। আপনি যদি না জানেন যে এটা আসলে কি জিনিস, আপনার মাথা থেকে আসতেছে না যে সবুজ অর্থনীতি আবার কি জিনিস, তাহলে আপনি অবশ্যই গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে দেখে নিবেন, চ্যাট জিপিটি থেকে দেখে নিবেন যে হচ্ছে সবুজ অর্থনীতি আসলে কি। এবার আপনি ফোকাস লিখবেন। আপনার হচ্ছে মাথাটাকে কাজ করাইতে হবে যে একটা টপিক আসলে সেটা নিয়ে কি কি লেখা যায় আমাকে সেটা জানতে হবে। তো সেইভাবে আপনি আপনার মাথাটাকে কাজ করাতে চেষ্টা করবেন, এগুলোর পিছনে সময় দিতে হয়। 2 দিন 3 দিন আপনি একটা বিষয় নিয়ে যখন চিন্তা ভাবনা করতে শুরু করবেন আপনার মাথাটা খুলতে থাকবে।
আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কিভাবে লিখতে হবে বা কোন কোন জায়গায় আমি কি কি লিখতে পারি। একটা বিষয় আমাকে দেয়া হয়েছে, এর উপরে কত কিছু লেখা যায় সেটা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে যেমন দেওয়া আছে বাংলাদেশের পরিবেশ বান্ধব শিল্পায়নের গুরুত্ব, এটার উপর কত কিছু আপনি লিখতে পারেন। পুরো ফোকাস আপনাকে লিখতে হবে না, বাট পয়েন্ট গুলো লিখে ফেলেন না দেখে। আপনার মাথায় কি কি আসে সেটা লিখতে শুরু করেন। যদি মাথায় এখনই কিছু না আসে, একটু পজ নেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন যে কি কি লেখা যায়। এভাবে 2 দিন 4 দিন যেতে থাকলে আপনার হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে আপনি মানে 2 দিন 4 দিন আপনি চিন্তা করলেন পারছেন না, 3 দিন 4 দিনের দিন আপনি দেখবেন যে আপনার ব্রেনটা আরো ভালো ফাংশন করতে শুরু করছে। তো আপনাদের প্রথমত আমি যেটা বললাম, আমি গুছিয়ে আপনাদেরকে এখন লাস্ট অফ অল বলে দিই। প্রথমে আমরা একটা বই নিব, যে কোনো রিটেন বই, যে কোনো একটা প্রকাশনের রিটেন বই যেটার মধ্যে সবগুলা সাবজেক্ট, অল সাবজেক্ট, অল সাবজেক্ট যেখানে আছে ইনক্লুড, সেই রকম আমি একটা বই নিব। সেই বইটা থেকে আমি হচ্ছে আইডিয়া নিতে থাকবো। বইটা হুবহু আমি মুখস্থও করব না, বইটা আমি ওইভাবে পড়বো না, জাস্ট বইটা থেকে হচ্ছে আমি আইডিয়া নিব, প্র্যাকটিস করব। আইডিয়া নিব, প্র্যাকটিস করব। এবং তারপর হচ্ছে আমার কাজ হবে নতুন নতুন বিষয়ে আমার হচ্ছে ব্রেনটাকে খাটানো, যে আমি আসলে একটা বিষয়ের উপর কত কিছু চিন্তা করতে পারি। ঠিক আছে? আপনার মাথাটাকে আপনি যত বেশি শার্প করার চেষ্টা করবেন, যত বেশি আপনি একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবেন, তত দেখবেন দিনকে দিন আপনার আইডিয়া বাড়তেছে। আপনি তত একটা বিষয়ের উপরে আসলে আহ 1 দিন পর 2 দিন পর 3 দিন পর দেখবেন যে আরো বেশি ভালোভাবে আপনি চিন্তা ভাবনা করতে পারতেছেন। সাধারণত আর্গুমেন্ট রাইটিং এ হচ্ছে আমরা আমাদেরকে পরেও লিখতে হয়, এগেনস্টেও লিখতে হয়। তো আমরা হচ্ছে কি করব, আহ, আমরা হচ্ছে চিন্তা করব যে একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, এটার ভালো দিক কি কি হতে পারে, খারাপ দিক কি কি হতে পারে। বাসায় বসে আপনি যদি এই জিনিসগুলো স্টাডি না করেন, বাসায় বসে যদি এই জিনিসগুলা স্টাডি না করেন, পরীক্ষার হলে গিয়ে অনেক বেশি সমস্যা হবে, এগুলা জীবনেও পরীক্ষার হলে শেষ করে আসতে পারবেন না। তো এইটুকুই আমার আপনাদেরকে বলার ছিল। আমি বইটা আপনাদেরকে দেখালাম কিভাবে পড়তে হবে। যে কোনো বই আপনারা নিবেন, কিন্তু হচ্ছে বইটা খুব ভালোভাবে এইভাবে করে শেষ করবেন। তো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। অবশ্যই যদি এই ভিডিওটা হেল্পফুল হয়, আপনারাও আপনাদের কমিউনিটির সাথে এটা শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।